প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আজকে আমরা দশম শ্রেণীর কষে দেখি 13 নম্বর চ্যাপ্টারের 8-এর দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আগের পার্টগুলো যদি কেউ না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। আর যদি কোনো চ্যাপ্টারের সমস্ত ভিডিওগুলো দেখতে চাও প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, দেখে নিও। এখানে দেখো 8-এর দাগের অঙ্কটা কি বলছে। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন হিসাব করে নির্ণয় করি। দেখো 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। এখানে সবটা যদি এভাবে করা হয়, কৃষকের সংখ্যা, জমির পরিমাণ বিঘা, সময় হচ্ছে দিন। তাহলে দেখো 15 জন কৃষক 18 বিঘা জমি 5 দিনে করতে পারছে, চাষ করতে পারছে। তাহলে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে। আমি এখানে কৃষকের সংখ্যাটাকে ধরে নিচ্ছি x, জমির পরিমাণটা ধরে নিচ্ছি y, আর সময়টাকে ধরে নিচ্ছি z। ঠিক আছে, তাহলে ধরে নিলাম কৃষকের সংখ্যা x, জমির পরিমাণ y, দিন সংখ্যা z। আমাকে যেটা বের করতে হবে দিন সংখ্যা বের করতে হবে। তাহলে দিন সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সম্পর্ক এবার বের করব, আর দিন সংখ্যার সাথে কৃষকের সংখ্যা এবার সম্পর্ক বের করব। দেখো এখানে জমির পরিমাণ আর দিন সংখ্যা এদের মধ্যে কি সম্পর্ক। যদি আবার কৃষকের সংখ্যাটা অপরিবর্তিত থাকে তাহলে দেখো জমির পরিমাণ বাড়লে দিনও বাড়বে, জমির পরিমাণ কমলে দিন সংখ্যাও কমবে। অর্থাৎ জমির পরিমাণ আর সময় হচ্ছে সরল ভেদে আছে। তাহলে ওটা লিখেছি জমির পরিমাণ ও দিন সংখ্যা সরল ভেদে আছে। ঠিক আছে, অর্থাৎ সরল ভেদে যদি থাকে ওয়াই ভেরি যায়, এটা ওয়াই ধরেছি, তাহলে ওয়াই ভেরি যায় জেড হবে, বা জেড ভেরি যায় ওয়াই। ঠিক আছে, এরপর দেখো দিন সংখ্যা আর কৃষকের সংখ্যা এটা কি সম্পর্ক হবে। যখন আমার জমির পরিমাণ অপরিবর্তিত থাকবে, জমির পরিমাণ নির্দিষ্ট হলে দেখো কৃষকের সংখ্যা যদি কমে তাহলে দিন সংখ্যা বাড়বে। মানে 15 জন কৃষকে আমার কোনো জমি চাষ করতে হয়তো 5 দিন সময় লাগছিল, কিন্তু যখনই কৃষক 10 জন হয়ে যাবে তখন নিশ্চয়ই ওই একই পরিমাণ জমি চাষ করতে বেশি সময় লাগবে। অর্থাৎ কৃষকের সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ছে, তার মানে কি হচ্ছে, ব্যস্ত সম্পর্ক হচ্ছে। অর্থাৎ x ভেরি যায় 1/z লিখতে পারি, বা z ভেরি যায় 1/x। তাহলে কি লিখলাম, অতএব z ভেরি যায় 1/x। তাহলে দেখো z ভেরি যায় y পেলাম, আর z ভেরি যায় 1/x পেলাম। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী কি পাবো, z ভেরি যায় y/x, বা z সমান ky/x। এটা 1 নম্বর দিলাম, এখানে বেদ দুভাগ হলো কে। এরপরে কি করব, এই 1 নম্বর সমীকরণে প্রথমের যে মানগুলো অর্থাৎ x এর জায়গায় 15, y এর জায়গায় 18, আর z এর জায়গায় 5 এগুলো বসাবো। ঠিক আছে, তাহলে লিখব 1 নম্বর সমীকরণে x সমান 15, y সমান 18, আর z সমান 5 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে আমার 1 নম্বর সমীকরণটা কি ছিল, z ইকুয়াল টু ky/x, বা z এর মান কত 5, তাই তো, সমান k ইন্টু y এর মান কত 18, বাই x এর মান কত 15। বা এটা যদি আড়াআড়ি গুণ করা হয় কি হবে, 18k ইকুয়াল টু 5 15 75, বা k ইকুয়াল টু হবে 75/18। এটা হচ্ছে k এর ভ্যালু। এরপরে কি করব আমরা, এখানে যে মানগুলো আছে ধরো এটা x এর মান 10, y এর মান 12। ঠিক আছে, এই মানগুলো বসাবো। তার আগে আমি 1 নম্বর সমীকরণে k এর মানটা বসিয়ে দিই। 1 নম্বর সমীকরণে k এর মান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণটা আমার কি ছিল, z ইকুয়াল টু k মানে কত 75, y/18x, k এর মান বসালাম। ঠিক আছে, তাহলে এটা হলো আমার 2 নম্বর সমীকরণ। এরপরে 2 নম্বর সমীকরণ আমি x এর জায়গায় 10, y জায়গায় 12 এগুলো বসাবো। 2 নম্বর সমীকরণে 2 নম্বর সমীকরণে x সমান 10, y সমান 12 বসিয়ে পাই।
অতএব দেখো x সমান 10 y সমান 12 যদি আমি 2 নম্বর সমীকরণে বসাই কি হচ্ছে দেখো z ইকুয়াল টু হবে 75 ইন্টু y এর মান 12 বাই 18 ইন্টু 10। ঠিক আছে, 6 দুগুণে 12, 3 চক 18, 5 দুগুণে 10, 5 15 75, 3 5 15, 2 2 কাটলো সমান 5 দিন। ঠিক আছে, অর্থাৎ যেটা ছিল 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে? 10 দিনে চাষ করতে পারবে। এবার 9 অঙ্কটাতে কি বলছে দেখো, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে। তাহলে 1.1 2 এবং 2.1 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। ধরি গলানোর আগেও পরে আয়তন একই থাকে, মানে 3টে গোলক গলিয়ে একটা নতুন বড় গোলক তৈরি করা হবে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি, ধরিলাম গোলকের আয়তন সমান হচ্ছে ভি। ঠিক আছে, এবং গোলকের ব্যাসার্ধ সমান আর একক। ঠিক আছে, অতএব কি বলছি আমি, গোলকের ব্যাসার্ধের আয়তনটা হচ্ছে ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে, অর্থাৎ ভি ভেরিজাইজ ব্যাসার্ধের ত্রিঘাত মানে আর কিউব এর সঙ্গে সরল বেঁধে আছে, বা ভি ইকুয়াল টু কে আর কিউব। ঠিক আছে, এরপরে দেখো 3টে ছোট ছোট গোলক আছে, সেইগুলোর আয়তনটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো 1.12 মিটার সমান কত আছে, 3/2 মিটার ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন কত হবে, কে ইন্টু আর কিউব। তাহলে কে ইন্টু এটা কত, এটা ব্যাস আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে, 3/4 হোল কিউব, এত ঘনমিটার। ঠিক আছে, এরপরে আছে দেখো 2 মিটার ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন সমান কে ইন্টু, এখানে দেখো 2 ব্যাস আছে, তাহলে ব্যাসার্ধ হলে বাই 2 এর হোল কিউব সমান কত হচ্ছে, কে ইন্টু 1 কিউব ঘনমিটার। আর আছে কত, 2.12 মিটার সমান 5/2 মিটার ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন সমান কত হবে, এটা কে ইন্টু, কারণ আমার আয়তন ভি সমান কে আর কিউব, তাহলে কে ইন্টু আর মানে এখানে 5/2 আছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে 5/4 হবে, বাই 2 করলে ব্যাসার্ধ হবে এটা হোল কিউব, এত ঘনমিটার। ঠিক আছে, অতএব 3টি গোলকের মোট আয়তন কত, অতএব 3টি গোলকের মোট আয়তন কত হবে, মোট আয়তন সমান এগুলো যোগ হবে কে ইন্টু 3/4 হোল কিউব প্লাস কে ইন্টু 1 কিউব প্লাস কে ইন্টু 5/4 হোল কিউব সমান কে, এটা কমন নাও, তাহলে এটা কত আছে, 3/4 কিউব প্লাস 1 কিউব প্লাস 5/4 কিউব। ঠিক আছে, সমান কে ইন্টু 3 কিউব কত হয় 27, এটা 4 কিউব 64 প্লাস 1 প্লাস 125 বাই 64 সমান কে ইন্টু, এটা কত হবে 64 লসাগু হবে, তাহলে 27, এখানে কিছু না মানে 1 আছে, তাহলে 64 কে 64 প্লাস 64 প্লাস 125, এটা হলো এত ঘনমিটার হলো সমান। দেখো কত হচ্ছে, এটা যদি যোগ করা হয় সমান কে ইন্টু কত হলো, এটা যোগ করো 125 আর কত আছে 64 আর হচ্ছে 27, 5 আর 9 7 16 6 হাতে 1 3 6 3 9 10 11 1 216 হচ্ছে। ঠিক আছে, তাহলে 216 বাই 64 এত ঘনমিটার হলো 3টা গোলকের আয়তন। ঠিক আছে, ধরিলাম
বড় গোলকের ব্যাসার্ধ, ধরিলাম বড় গোলকের ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর মিটার। অতএব কে আর কিউব সমানই হবে তোমার কে ইন্টু 216/64 বা আর কিউব ইকুয়াল টু কে ইন্টু 216/64 ইন্টু 1/কে, বা আর কিউব ইকুয়াল টু 216 কতর কিউব হয় 636, 6-এর কিউব হয় আর একটা 4-এর কিউব, ঠিক আছে, এত কিউব, বা আর ইকুয়াল টু কত হচ্ছে 6/4। যদি কাটাকাটি করি 2 2 4, 2 3 6, বা আর ইকুয়াল টু হচ্ছে 3/2 মিটার, ঠিক আছে। এরপরে দেখো নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলেছে, অতএব নতুন গোলকটির ব্যাস সমান, এটা ব্যাসার্ধ পেলাম আমি, অতএব নতুন গোলকটির ব্যাস সমান 2 × 3/2 মিটার সমান 3 মিটার। এটা হলো আমার 9-এর অঙ্কটা, ঠিক আছে। 10-এরটা কি বলছে দেখো, 10-এর অঙ্কটাতে কি বলছে দেখো, ওয়াই দুটি চলের সমষ্টির সমান যার একটি এক্স চলের সঙ্গে সরলভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। এক্স সমান 1 হলে ওয়াই সমান -1 এবং এক্স সমান 3 হলে ওয়াই সমান 5। এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে দেখো ওয়াই হচ্ছে দুটি চলের সমষ্টি দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি দুটি চল এ এবং বি, ঠিক আছে। ধরে নিলাম দুটি চল এ এবং বি, ধরিলাম দুটি চল এ এবং বি। অতএব এ একটা হচ্ছে এক্সের সাথে সরল বেঁধে আছে, অর্থাৎ এ ভেরিয়াইজ এক্স, এবং বিটা আছে এক্সের সাথে ব্যস্ত, বি ভেরিয়াইজ 1/x। মানে একটা চল এক্সের সাথে সরল বেঁধে আছে আর একটা হচ্ছে এক্স চলের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, অর্থাৎ বি ভেরিয়াইজ 1/x হবে আর এ ভেরিয়াইজ এক্স হবে। বা এখানে আমি করতে পারি এ সমান k1x, ঠিক আছে, আর এখানে বি সমান হবে k2/x। এখানে দেখো এখানে ওয়াই অ্যাকচুয়ালি দুটি চলের সমষ্টির সমান, মানে ওয়াই সমান a + b, আমি এটা লিখেছি। এখানে এটা হচ্ছে এভাবে এক্সের সঙ্গে ভেদে আছে, সরল ভেদে আছে, আর বিটা হচ্ছে এক্সের সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে দেখো a সমান k1x পাচ্ছি, b সমান k2/x পাচ্ছি। অতএব ওয়াই সমান আমি পাবো k1x + k2/x। এটা আমি 1 নম্বর সমীকরণ দিচ্ছি। এবার থেকে এক্স ওয়াই মানগুলো দেওয়া আছে, মানগুলো দিয়ে আমি এখানে কে এর মান বের করব, ঠিক আছে। এখানে এক্স এর মান দেওয়া আছে, এক্স সমান 1 হলে ওয়াই সমান -1 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এক্স সমান 1 এবং ওয়াই সমান -1 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। দেখো এখানে বসলে কি হচ্ছে, ওয়াই এর মান -1 ইকুয়াল টু k1 × 1 + k2/1, বা -1 ইকুয়াল টু কত পাচ্ছি k1 + k2, বা -1 - k2 ইকুয়াল টু k1। এটা আমি 2 নম্বর সমীকরণ দিচ্ছি, ঠিক আছে। তাহলে k1 সমান -1 - k2 পেলাম। আবার দেখো মান দেওয়া আছে x সমান 3 হলে y সমান 5। তাহলে x সমান 3 আর y সমান 5 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। দেখো এখানে 1 নম্বর সমীকরণটা আমার ছিল y সমান, তাহলে y এর মান কত 5 সমান k1 × 3 + k2/3, বা 5 ইকুয়াল টু এটা কত হবে 3 লসাগু হবে, তাহলে 3 × 3 = 9, 9k1 + k2, বা এটা যদি আড়াআড়ি গুণ করা হয় 15 ইকুয়াল টু 9k1 + k2। বা এখান থেকে দেখো আমি k1 এর মান বের করতে পারবো, k2 এর মান বের করতে পারবো, কারণ আমার 2 নম্বর সমীকরণে দেখো আছে k1 সমান -1 - k2, এখানে বসিয়ে দেবো। বা এখানে দেখো 15 সমান 9 × -1 - k2 + k2,
ঠিক আছে, বা কত হচ্ছে 15 সমান -9 K2 প্লাস K2, বা 15 প্লাস 9 সমান কত হচ্ছে -9 K2 প্লাস K2 মানে -8 K2, ঠিক আছে, বা এটা কত হচ্ছে 24, 15 9 24 সমান হচ্ছে -8 K2, বা 24/-8 ইকুয়াল টু হচ্ছে K2, বা K2 ইকুয়াল টু কত হচ্ছে 3 8 24, K2 ইকুয়াল টু হলো -3। এই K2টা আমি 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, ঠিক আছে। অতএব 2 নম্বর সমীকরণ থেকে পাই 2 নম্বর সমীকরণ থেকে পাই কি পাবো, দেখো 2 নম্বর সমীকরণটা আমার কি ছিল, -1 K2 সমান K1, অর্থাৎ -1 K2 সমান ছিল আমার K1, বা এখানে আমি বসিয়ে দাও -1 K2 মানে -3 ইকুয়াল টু K1, বা -1 প্লাস 3 সমান হচ্ছে K1, বা K1 ইকুয়াল টু 2। অতএব K1 এবং K2-র মান পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এটাই হবে x এবং y এর মধ্যে সম্পর্ক। এরপর আমি কি করব না, ওই K1 K2 x 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, ঠিক আছে। আমার 1 নম্বর সমীকরণটা ছিল y সমান K1x প্লাস K2/x, বা y ইকুয়াল টু এখানে K1 এর মান কত পেয়েছি আমি, K1 সমান 2 পেয়েছি, তাহলে 2x প্লাস K2-র মান কত পেয়েছি -3/x, বা y ইকুয়াল টু কত হলো তাহলে 2x - 3/x। এটা হলো আমার x এবং y এর মধ্যে সম্পর্ক। এরপর পরের অঙ্কটাতে দেখো কি বলছে, a ভেরিজাইজ b, 11 অঙ্কটা দেখো, a ভেরিজাইজ b, b ভেরিজাইজ c হলে দেখায় যে a³ b³ প্লাস b³ c³ প্লাস c³ a³ ভেরিজাইজ a b c ইন্টু a³ প্লাস b³ প্লাস c³। এই অঙ্কটা দেখো আগে আমরা এরকম অঙ্ক করেছিলাম, 6-এর দাগের যে অঙ্কগুলো ছিল, ঠিক আছে, 6 বা 7, ঠিক আছে। অর্থাৎ যেটা আমাকে প্রমাণ করতে বলেছে, যেমন আমাকে প্রমাণ করতে বলেছে a³ b³ প্লাস b³ c³ প্লাস c³ a³ ভেরিজাইজ abc ইন্টু a³ প্লাস b³ প্লাস c³, বা এটাকে কি করব, বাই করে দেবো a³ b³ প্লাস b³ c³ প্লাস c³ a³ বাই abc ইন্টু a³ প্লাস b³ প্লাস c³। এটা যদি আমরা একটা অশূন্য ধ্রুবক বের করতে পারি তাহলেই বলবো যে এটা ভেরিজাইজ এটা, ঠিক আছে। তাহলে দেখো 11 অঙ্কটাতে আমরা দেখো কীভাবে করছি, দেখো আমাদের দেওয়া আছে a ভেরিজাইজ b আছে, b ভেরিজাইজ c আছে, ঠিক আছে। তাহলে বা এখানে দেখো a সমান আমি লিখতে পারি K1b, আর b সমান লিখতে পারি K2c। এখানে K1 K2 হলো ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে K1 K2 যদি ভেদ ধ্রুবক হয়, দেখো এখানে আমি b এর মান আমি এখানে আবার বসাতে পারি, বা a সমান হচ্ছে K1 ইন্টু b এর মান আবার এখানে বসাচ্ছি K2c। অর্থাৎ যে আমি ক্যালকুলেশনটা করবো ওখানে a সমান এটা বসাবো, b সমান এটা বসাবো, ঠিক আছে। যেটা আমাকে প্রমাণ করতে বলেছি সেটা বাই করে লিখো। অতএব a³ b³ প্লাস b³ c³ প্লাস c³ a³ বাই abc ইন্টু a³ প্লাস b³ প্লাস c³ সমান, এখানে দেখো এর মান বসাও, a সমান কত পেয়েছি K1 K2c তার হোল কিউব, b এর মান কত পেয়েছি K2c তার হোল কিউব, প্লাস b এর মান বসাও K2c তার হোল কিউব ইন্টু c³ প্লাস c³ ইন্টু a কত পেয়েছি K1 K2c তার হোল কিউব বাই a K1 K2c ইন্টু b কত আছে K2c ইন্টু c। এবার দেখো এখানে a³ আছে K1 K2c তার হোল কিউব প্লাস K2c তার হোল কিউব প্লাস c³। এখানে এবার ক্যালকুলেশন করে এটা কত আছে K1 কিউব K2 কিউব c³
ইন্টু k2 কিউব সি কিউব প্লাস এখানে কত হচ্ছে k2 কিউব সি কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব ইন্টু k1 কিউব k2 কিউব সি কিউব বাই এখানে দেখো সি 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 কিউব হচ্ছে, তাহলে k1 k2 স্কোয়ার সি কিউব, ঠিক আছে। এখানে দেখো k1 কিউব k2 কিউব সি কিউব প্লাস এখানে হচ্ছে k2 কিউব সি কিউব প্লাস সি কিউব, এটা হলো। এরপরে কি করবো দেখো এখানেও সি কিউব সিক্স সিক্স আছে, তাহলে কমন নিয়ে নিচ্ছি C6 হচ্ছে, C6 কমন নিলে এখানে আমার পড়ে থাকছে k1 কিউব k2 কিউব আর k2 কিউব মানে k2 6 পাওয়ার 6 হবে, প্লাস এটা হচ্ছে আমার k2 কিউব প্লাস এখানে থাকছে আমার k1 কিউব ইন্টু k2 কিউব, এটা রইল, ঠিক আছে। বাই এখানে দেখো আমার এখানে দেখো সি কিউব যদি আমি কমন নিই এখানে যা আছে থাক k1 k2 স্কোয়ার এটা রইল, ঠিক আছে। এরপর সি কিউব এখানে আছে আর সি কিউব এখান থেকে কমন নাও, তাহলে c6 ইন্টু এখানে কত পড়ে থাকবে তাহলে কে কিউব k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1। দেখো এখানে সি কিউব কেটে গেল, এখানে সব আমার কি আছে ধ্রুবক আছে, একটাও চলরাশি নেই। তার মানে আমি লিখতে পারি যাহা একটি অশূন্য ধ্রুবক, ঠিক আছে, যাহা একটি অশূন্য ধ্রুবক। যেহেতু আমার ধ্রুবক প্রমাণ হয়ে গেল, অতএব আমি বলতে পারি অতএব a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভেরিজাইজ a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্রমাণিত, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট আছে, প্রায়ই পড়ে, সুতরাং ভালো করে দেখে নেবে অবশ্যই। আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।